নমস্কার, রেশম পথে আমরা কজন ট্রাভেলগের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বে আমরা দেখিয়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউমাল জংশন অবধি রেল যাত্রা, ঋষিখোলা ও তার আশপাশের বিভিন্ন দ্রষ্টব্য স্থান যেমন বিশ্ববিনায়ক মন্দির, মাংখিম ভিউ পয়েন্ট, রেনাক গোম্পা মনাস্ট্রি এবং লাম্পখরি লেক বা আরিতার লেক, আর সবশেষে ঋষিখোলা থেকে লিংথাম যাত্রা। এসে গেলাম লিংথাম। সামনেই একটি চেকপোস্ট, এর অনতি দূরেই লিংথামে আমাদের আস্তানা ইয়াংখিম হোমস্টে। চাবিগুলো থাকে, এটা ছিপিটা খুলে দেয় না, আমি ছবি তুলছি। দু কামরার এই হোমস্টেটি বেশ ভালোই, বিশেষ করে এদের আতিথেয়তা প্রশংসার দাবি রাখে। ব্যাগপত্তর কামরায় রেখে সামনে খোলা জায়গায় রোদ্দুরে বসে আড্ডা জমে গেল আমাদের। থাকার জন্য এই সাপ টাপগুলো ঘুরে বেড়াচ্ছে। আমি থলকবাদায় দেখেছি এই জিনিসটা। হ্যাঁ, কুমডি অ্যাকচুয়ালি ওইটা খুবই ভালো, একদম পুরো সে কারো না কয়না নদীর পাশেই একেবারে। হ্যাঁ, খুব ভালো ওইটা। রজত একটা একটু সরে যায়, গাছ পায়ের নিচে একটা গাছ আসছে। ওখানে খাওয়ার পরে রোদ পেতাম না, এখানে কিন্তু সকাল থেকেই রোদ পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই লাঞ্চের ডাক এসে গেল। প্রি লাঞ্চ ফটো সেশনের পর লাঞ্চে বসলাম আমরা। Very organized it is. Uncomfortable lagin ऐसे ही है. Very organized. ডাল, ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড আর ফিশ কারি দিয়ে ভালোই লাঞ্চ হলো আমাদের। না, বলছি এখানে যে জলটা আসে ঝর্ণার, সেটা একটু উপরেই, বলছি একটু ট্রেক করে নিয়ে যাবো আপনাদের, দেখে আনবো। আচ্ছা আচ্ছা। লাঞ্চের পর অল্প রেস্ট নিয়ে বিকেলবেলায় হোমস্টের হোস্ট চিওয়াংয়ের সাথে আশপাশটা ঘুরে দেখতে বেরোলাম।
ঘুরতে ঘুরতে এলাম সুজং গোম্পা মনাস্ট্রিতে। অপূর্ব এই পরিবেশের সঙ্গে অত্যন্ত মানানসই ছোট সুন্দর মনাস্ট্রিটি। Okay. And it has been taken care of all these disasters like earthquake and landslides. Okay. চিওয়াং রীতিমতো একজন কোয়ালিফাইড গাইডের মতো ঘুরিয়ে দেখালো জায়গাটা। Like 16, 17, 20, no, we have this big puja. Sister look bolte the Ling Tham. The meaning of Ling Tham is like it's a resting place. This is a silk route. Silk route, so the horses and the people, no, they used to sit here, they used to feed grasses to the horses, and also automatically this name became Ling Tham in our language. Ling Tham. एक ये साइड से आते, एक दूसरा निकल के नहीं जाता है, बड़ा वाला रिवर है। आप नीचे जाइए, 2 रिवर है। अच्छा. रेशी में कौन रिवर रहता है? बड़ा वाला। Every children of our locality, Ling Tham, no, every Saturday and Sunday this place used to be packed. Wow. Yeah. We have got so many memories here. तो यहाँ से मैंने बाजी को पूछा ना, तो बोला दाना ही नहीं है, नहीं तो चला देता ना। Right, right. चाहते थे थोड़ा करके दाना वगैरह जाता था। यहाँ से You just explain the whole thing. I'll record it. This is called in our language. हाँ. This is called घट्टा. अच्छा. घट्टा means जो पीसता है ना वो घट्टा। घट्टा। अभी यहाँ से जब मैं मकई डालूंगी या चावल डालूंगी तो ये पानी के फोर्स से ना ये पूरा ये कर देता है। अच्छा, अच्छा. रोटेट घुमा करता देता है। है, तो नीचे में जितना भी वो पीस देता है। ये जो पत्थर है ना ये कब का है, अच्छा. बहुत पुराना है। ये आदमी खुद ही बनाया काट वाट करके। तो इसका एग्जाम्पल ये है, यहाँ पर भी है, नीचे देखिए तो इसका नीचे में ये है, तो डालने से ये पूरा घूमता है, नीचे में निकलता है, और इसका ये किससे चलता है, तो पानी से चलता है, फोर्स ऑफ वाटर। आपको मैं सोर्स भी दिखाऊंगा कितना फोर्स से आता है पानी। अच्छा, अच्छा. और यहाँ नीचे भी देखिए तो पानी है ना, अभी ये जैसे फ्री फ्लो होके चल रहा है, अभी क्लोज किया है, जब ऊपर में खुल देगा तो ये ऐसे चलता है ना, ऐसे पानी का पावर बढ़ जाएगा। पानी कहाँ है? जल আসে এদের উপর দিয়ে আছে। Oh. कार्डमम फील्ड, यहाँ पे कार्डमम बहुत अच्छा आता है, देखिए तो अच्छा, these are all cardamom. ভুট্টা ये ना बीच के लिए रखा है। अच्छा. नहीं तो पूरा खा के खत्म हो जाएगा ना, इसलिए।
আজ 25শে ডিসেম্বর সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সিল্ক রুট সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে 717B ধরে। আমাদের প্রথম সাইট এখান থেকে 31 কিলোমিটার দূরে থাম্বি ভিউ পয়েন্ট। সিল্ক রুট বা রেশম পথ হল পৃথিবীর সর্বপ্রথম ইনফরমেশন সুপার হাইওয়ে, বিশ্বের বৃহত্তম সড়ক পথ, যার মাধ্যমে সুদূর চীন দেশ থেকে ভারতবর্ষের মধ্য দিয়ে রেশমজাত দ্রব্য, মশলা, ধাতব বস্তু, বস্ত্র ইত্যাদি নানা সম্ভার নিয়ে ব্যবসায়ীরা প্রায় 6500 কিলোমিটার পথ পাড়ি দিতেন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন প্রান্তে। চীনের হ্যান ডাইনেস্টির সময় দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এই বাণিজ্য পথ সক্রিয় ছিল। এই পথে ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল চীন, জাপান ইত্যাদি নানান পূর্ব এশিয়ার দেশগুলিতে। আমরা এখন চলেছি পূর্ব সিকিমের একটি ছোট গ্রাম জুলুকের উপর দিয়ে। এখান থেকে 14 কিলোমিটার দূরে থাম্বি ভিউ পয়েন্ট। মোড় ঘুরতেই এক ঝলক কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। পৌঁছলাম থাম্বি ভিউ পয়েন্টে। সেখান থেকে মেঘমুক্ত আকাশে দৃশ্যমান তুষারাচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘা। এখানকার উচ্চতা 11,200 ফুট। থাম্বি ভিউ পয়েন্ট থেকে জুলুকের বিখ্যাত ভুলভুলাইয়া বা জিগজ্যাগ রোড, কি সত্য, কি মায়া, কি ছায়া, কি সুবর্ণ কিরণে রঞ্জিত কায়া, কাহারে হেরিলাম। আহা কি সত্য, কি মায়া, কি কায়া, কি সুবর্ণ। পরের গন্তব্য এখান থেকে 16 কিলোমিটার দূরে পুরনো হরভজন বাবা মন্দির। হরভজন সিং 1946 সালের 30শে আগস্ট অধুনা পাকিস্তানের গুজরানওয়ালা জেলার সদরানা গ্রামে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। 1966 সালের 9ই ফেব্রুয়ারি তিনি সিপাহী হিসেবে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে ভর্তি হন। 1968 সাল সিকিম ও উত্তরবঙ্গের জন্য
ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় নিয়ে এসেছিল। বন্যা, ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতে এই দুই রাজ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে। সিপাহী হরভজন সিং এই সময় বিপন্ন মানুষের উদ্ধার ও সেবার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছিলেন। 1968 সালের 4 অক্টোবর যখন তিনি তার ব্যাটালিয়নের সদর দপ্তর টুকু লা থেকে ডঙ্গচুই লাতে একটি খচ্চরের দল নিয়ে যাচ্ছিলেন, তখন হরভজন সিং হঠাৎ পা পিছলে নালায় পড়ে যান ও খরস্রোতা জলের টানে তার দেহটি মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যায়। সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তার দেহটি উদ্ধার করা যায়নি। হরভজন সিংয়ের নিখোঁজ হওয়ার 5ম দিনে তার সহকর্মী প্রীতম সিং জানান, হরভজন সিং তাকে স্বপ্নে দেখা দিয়ে নিজের মর্মান্তিক মৃত্যুর কথা জানিয়ে বলেছেন যে তার দেহ বরফের স্তূপের নিচে পড়ে আছে এবং তিনি সেখানে নিজের একটি সমাধি তৈরি করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। তবে প্রীতম সিং এই স্বপ্নকে খুব বেশি গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীকালে হরভজন সিংয়ের দেহটি স্বপ্নে উল্লিখিত স্থানে পাওয়া গেলে তার ইচ্ছাকে সম্মান জানাতে সেখানে একটি সমাধি মন্দির নির্মাণ করা হয়, যা পুরাতন বাবা মন্দির হিসেবে জনপ্রিয়। নাথাং ভিউ পয়েন্ট থেকে নাথাং ভ্যালি 13,500 ফুট উচ্চতার এই উপত্যকাকে পূর্ব সিকিমের লাদাখ বলা হয়। তুষারপাত না হলেও এই উচ্চতায় রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় রাস্তার জমা জল জমে বরফ হয়ে গেছে। বাঁদিকে লেকের উপরিভাগের জল জমতে শুরু করেছে। এসে গেলাম পুরনো বাবা মন্দিরে। 13,123 ফুট উচ্চতায় নাথুলা ও জেলেপলা পাসের মধ্যে অবস্থিত বাবা হরভজন সিং স্মৃতি মন্দির সিকিমের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র। এটি পুরনো বাবা মন্দির নামে পরিচিত। হরভজন সিংকে মরণোত্তর মহাবীর চক্র প্রদান করা হয়। কথিত আছে এখনও বাবাজি ভারত চীন সীমান্তে আসন্ন যে কোনো রকমের বিপদের পূর্বাভাস ভারতীয় সেনাদের দিয়ে দেন। পঞ্চাশ ধাপ সিঁড়ি বেয়ে বাবাজির বাংকারে উঠতে হয়। তিন কামরার এই বাংকারে কেন্দ্রীয় কক্ষে বাবার একটি বড় প্রতিকৃতি রয়েছে, যা অন্যান্য শিখ গুরু এবং হিন্দু দেবতার সঙ্গে স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় কক্ষের ডান দিকে বাবার ব্যক্তিগত কক্ষ রয়েছে। জামা কাপড়, চপ্পল, জুতো থেকে শুরু করে বিছানা পর্যন্ত দৈনন্দিন জীবনযাপনের জন্য
প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসপত্র এই ঘরে রয়েছে। সুন্দরভাবে ইস্ত্রি করা ইউনিফর্ম এবং পালিশ করা বুটও রাখা আছে। তৃতীয় কক্ষে আছে বাবার অফিস। এছাড়াও এখানে আছে হরভজন সিং বাবাজির স্মৃতি মন্দির। বাবাজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা এগোলাম সিল্ক রুটে আমাদের শেষ দ্রষ্টব্য, এখান থেকে 6 কিলোমিটার দূরবর্তী কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম কুপুপ লেক ভিউ পয়েন্টে। এখান থেকে দেখা যাচ্ছে চীন সীমান্তের নিকটবর্তী পূর্ব সিকিমের একটি গ্রাম কুপুপকে। এখানেই আছে ইয়াক গল্ফ কোর্স, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গল্ফ কোর্স। কুপুপের দক্ষিণ পূর্বে আছে বিতানসো বা কুপুপ লেক। আকৃতির কারণে এটিকে এলিফ্যান্ট লেকও বলা হয়। এটি সিল্ক রুটের অবশ্য দ্রষ্টব্য স্থানগুলির অন্যতম। কুপুপ দর্শন শেষে শুরু হলো আমাদের রিটার্ন জার্নি। গাড়িতে যেতে যেতে আমাদের ড্রাইভার মহেশের কাছে এই রুট সম্বন্ধে অনেক তথ্য পেলাম। সামনে নাথুলা যাবার রাস্তা। এখান থেকে নাথুলা ভারত চীন সীমান্ত 20 কিলোমিটার দূরে। আমরা অবশ্য ডান দিকের রাস্তা ধরে জুলুকের দিকে যাব। এখানে পাহাড়ের গায়ে বাংকারগুলিতে অতন্দ্র প্রহরায় থাকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। এই যে বাঁদিকের ছোট ঘরটা রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় রাস্তায় যেখানে যত জল ছিল সব জমে বরফ হয়ে গেছে। যেতে যেতে দেখা হলো এক পাল ইয়াকের সঙ্গে।
কুপুপ থেকে 16 কিলোমিটার পথ পেরিয়ে আমরা দাঁড়ালাম লুংথাং ভুলভুলাইয়া জিগজ্যাগ ভিউ পয়েন্টে। সামনে আঁকাবাঁকা রাস্তার দিকে তাকিয়ে শিহরিত হচ্ছিলাম এই ভেবে যে এক সময় ফা হিয়েন, হিউয়েনসাং, মার্কো পোলোর মতো মহান পর্যটকেরা এই পথ ধরে চলে গেছেন পৃথিবীর নানা প্রান্তে। জুলুক পেরিয়ে গেলাম। আমরা অনেকটা নেমে এসেছি। দৃশ্যপটে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। রাস্তার দুপাশে বড় বড় পাইন গাছের জঙ্গল। পৌঁছলাম সিল্ক রুট ভ্রমণের শেষ সাইট ইকো নেচার পার্কে। এটি পূর্ব সিকিমের ফদামচেনের কাছে ৮,২৩০ ফুট উচ্চতায় অবস্থিত একটি পাইন গাছের জঙ্গল। ঘন সন্নিবিষ্ট এই পাইন গাছগুলির ফাঁকে ফাঁকে আলো আঁধারি এক অসাধারণ মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। এই পরিবেশ পূর্ণতা পেল অনুপের গাওয়া রবীন্দ্রসঙ্গীতে। তোমায় নইলে ত্রিভুবনেশ্বর আমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তাই তো তুমি রাজার রাজা হয়ে এলে আপন ভুবন লাগি। ফিরছ কত মনোহরণ বেশে সেতায় নিত্য আছো জাগি, তাই তোমার আনন্দ আমার পর। সেদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হোমস্টে আয়োজিত বনফায়ারের চারিদিকে বসে আমাদের আড্ডা চলল। আজ 26শে ডিসেম্বর। ব্রেকফাস্ট সেরে আর কিছুক্ষণের মধ্যে হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব। খেতে খেতে এদের খুনসুটি দেখতে বেশ লাগছিল। হোমস্টের সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। সত্যিই এদের আতিথেয়তার তুলনা নেই।
বেশ কিছুটা পথ অতিক্রম করে পৌঁছলাম লাভা ভিউ পয়েন্ট সংলগ্ন পাইন গাছের জঙ্গলে। আকাশ ছোঁয়া বিশাল বিশাল এই পাইন গাছগুলির সান্নিধ্যে বেশ খানিকটা সময় কাটালাম আমরা। আমরা এখন চলেছি লাভা শহরের ভিতর দিয়ে লাভার বিখ্যাত মনাস্ট্রি দেখতে। আমরা প্রবেশ করছি লাভার বিখ্যাত ক্যাগিউ থেক্সান লিং মনাস্ট্রিতে, যা রত্ন ঋষির বৌদ্ধ গম্ফা বা সহজে লাভা মনাস্ট্রি বলে পরিচিত। চার একর জমির উপর নির্মিত এই মনাস্ট্রির উদ্বোধন হয় 1990 সালের 6ই জুন। মঠটির নির্মাণশৈলী তিব্বতীয় স্থাপত্যের অনুসারী। বর্তমানে এখানে 100 জন বৌদ্ধ সন্ন্যাসী বাস করেন। পথে এক জায়গায় টি ব্রেক। এখানে একটি পাহাড়ি ঝোড়া দেখে সেখানে নেমে গেলাম। আসলে এবারের মতো আমাদের ভ্রমণ শেষ, এই ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। তাই ছবির মতো সুন্দর এই জায়গায় যতদূর সম্ভব চোখের খিদে মিটিয়ে নিতে চাইছিলাম। সাঙ্গ হলো আমাদের সিল্ক রুট ভ্রমণ।
আমাদের ফেরার ট্রেন 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিউ মাল জংশন থেকে বিকেল 5:28 হাতে এখনো অনেক সময়, কাজেই কোনো তাড়াহুড়ো নেই। আকাশ মেঘলা, অনেকটা আমাদের মনের অবস্থার মতো। প্রতিবারই বেড়ানোর শেষ দিনে মনে হয় বড় তাড়াতাড়ি কেটে গেল দিনগুলি। যাই হোক, একটু পিছুটান থাকা ভালো, তাতে পরবর্তী ভ্রমণের তাগিদটা বজায় থাকে।